আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? জি স্যার, আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রাস্তায় আসতে তো কোনো সমস্যা হয়নি? ও, ওকে ওকে, তোমাদের কোনো সমস্যা হয়নি, শুনে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। সুস্থ সুন্দরভাবে আমরা সুস্থ শরীরে ক্লাসরুমে আসতে পেরেছি, এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো সেলিম, রাকিব, মাহমুদা, তোমরা প্রত্যেকেই শুনবি, তোমরা প্রত্যেকেই করবে বাড়ির কাজগুলো এখানে নিয়ে সামনে নিয়ে রেখে দাও। ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আর রাকিব, এই সামনে আসো, সামনে 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 আসো, সামনে আসো। হ্যাঁ, সামনে বসো। মাহমুদা, ঠিক হয়ে বসো। সেলিম, হুম হুম হুম, হ্যাঁ ঠিক আছে, এভাবে বসো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আহ, তোমরা কখনো কি ঠেলা গাড়ি দেখেছো? শ্রমিকরা ওদের ওই ওই যে দেখো যে গাড়ি ঠেলে নিয়ে চলে যায় মাল বোঝাই করে, দেখেছো? জি স্যার, দেখেছি স্যার। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তোমরা ছোটবেলায় একটা সংজ্ঞা শিখেছো। আচ্ছা, ওই লোকগুলো কি করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কাজ করছে। তারা কি করছে? কাজ করছে। তো আচ্ছা, কাজ কাকে বলে তোমরা কি বলতে পারবে? ওকে, ছোটবেলার সংজ্ঞা বলেছো। রাকিব, তুমি ছোটবেলার সংজ্ঞা বলেছো। ছোটবেলা তুমি শিখেছো যে কোনো কিছু করাকেই কাজ বলে, কোনো কিছু করাকেই কাজ বলে। ঠিকই বলেছো। আসলে ছোটবেলার জন্য এটা ঠিক ছিল, কিন্তু ফিজিক্স এটাকে অ্যালাউ করে না। তারপরে ধন্যবাদ, তুমি বলার চেষ্টা করেছো। আচ্ছা, মাহমুদা, বলো তো কাজ করতে কি লাগে? কাজ করতে কি লাগে? স্যার, শক্তি লাগে স্যার, শক্তি। ও, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আজকের আমাদের পাঠের মানে আমরা যে বিষয়বস্তু নিয়ে স্টাডি করব, পড়ব, তা হলো কাজ ও শক্তি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা ঠিকই বলেছো। আজকের পাঠের বিষয় কি? কাজ ও শক্তি। দেখো, তাহলে কাজ ও শক্তি, কাজ ও শক্তি। আর ইংরেজিতে যদি বলি তাহলে কি হবে? ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। তাহলে দেখো তোমরা, আমাদের টপিক হলো কাজ ও শক্তি। এই দুটো বিষয় নিয়ে আমরা প্যারালালি আলোচনা করতে চাই। যেহেতু এরা, তোমরা নিজেরাই বলেছো, সম্পর্ক যুক্ত, এরা এদের মধ্যে সম্পর্ক বা রিলেশন রয়েছে, তাহলে আমরা বলতেই পারি যে আজকের বিষয়টা, দুটো বিষয় খুবই প্রাসঙ্গিক, একে অপরের সাথে খুবই মেলবন্ধন রয়েছে। তাহলে এখন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই কাজ এবং শক্তি নিয়ে আলোচনা করি। তাহলে কাজ কি? মনে করো তোমার বাবা একজন দিন মজুরকে ঠিক করেছে তোমাদের এক ঘর থেকে অন্য ঘরে একটি বস্তা, ধানের বস্তা নেওয়ার জন্য। মনে করো ওটা 80 কেজি ওজনের একটা বস্তা ছিল। দেখা গেল যে ওই শ্রমিকটা, ওই দিন মজুর, ওই ভাই সারা দিন কাজ করে, সারাদিন সে কাজ না, চেষ্টা করেছে ওই বস্তাকে এক ঘর থেকে অন্য ঘরে নেওয়ার জন্য। কিন্তু সে ওই বস্তাটাকে তার অবস্থান হতে এক বিন্দুও সরাতে পারেনি। তো তোমার বাবা যথারীতি বাড়ি আসলো, এসে দেখলো যে সরাতে পারেনি, তখন তাকে অনেক ভর্ৎসনা করলো। তারপরে আহ, বললো তোমাকে টাকাই দিব না। এরকম হয় না? হতে পারে। আসলে ওটা ফিজিক্সের ভাষায় কোনো কাজ হয়নি, পদার্থবিজ্ঞানের ভাষায় ওটা আসলে কোনো কাজ না। আচ্ছা, তাহলে কাজ কি? কাজ দেখো,
যে মনে করো এম ভরের একটি বস্তু আছে, এম ভরের একটি বস্তু, এটা এম ভরের বস্তুকে তুমি যদি এফ বল প্রয়োগ করো, কি করো, এফ বল প্রয়োগ করো, এই বস্তুটার সরণ যদি এস পরিমাণ হয়, কি হয়, সরণ। আবার সরণ কি আমরা জানি যে সরণ একটি ভেক্টর রাশি, কি রাশি, ভেক্টর রাশি। আর সরণ কি জিনিস, সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? হ্যাঁ রাকিব বলো তো। জি স্যার, জি স্যার বলছি স্যার, জি স্যার, কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? সরণ বলে। তাহলে আমরা সরণ জানি, বল তো জানি। বল কি? বল হলো যার প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু স্থির হয়। হ্যাঁ সেলিম, সেলিম তুমি বলো তো বল কি? রিসার্চ বল হলো যার প্রয়োগে গতিশীল বস্তু স্থির হয়, স্থির বস্তু গতিশীল হয়, তাকেই বল বলে। ধন্যবাদ। এবার দেখো তাহলে আমরা বলকে সংজ্ঞায়িত করি, আমরা একটা ডিফাইন করি কিভাবে বলকে আমরা বুঝবো সেটা লিখে দেখো। এর ডেফিনেশনটা কি হবে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর যদি কিছুটুকু সরণ হয় তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। এটা সিম্পলি আমি বললাম, এটা সিম্পল ডেফিনেশন হচ্ছে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। শর্মী বলো কি বললাম? জি স্যার, বল ও সরণের গুণফলকে কাজ বলে। ধন্যবাদ। এবার দেখো তাহলে আমরা এটা যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই তাহলে লিখতে হবে কি? W ইকুয়াল টু Fs, Fs, W ইকুয়াল টু Fs, বা তুমি বাংলা দিয়ে যদি প্রথমে লেখো, দেখো লিখতে হবে এভাবে, কাজ ইকুয়াল টু বল গুণ সরণ, বা W ইকুয়াল টু Fs। কারণ F তো ফোর্স বল, আর সরণ যদিও সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কিন্তু আমরা সরণকে এস দ্বারা লিখব। ওকে, এস দ্বারা ডিনোট করতে হয়। আচ্ছা, এখন তাহলে এবার দেখো আমি যদি আরো একটু এক্সপ্লেইন করতে চাই সংজ্ঞাটা, এর ডেফিনিশনটা, তাহলে কি করব? বলবা দেখো যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বলের যদি ওই বস্তুর সরণ যদি ওই বস্তুর কিছুটুকু সরণ হয় তাহলে বল এবং বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। উপাংশ বলতে কি বোঝাবো? দেখো আমি যদি বল প্রয়োগ করি, বলটা শুধু যে বলের দিকেই যাবে এমন না, কৌণিক সরণ হয়ে থাকে অনেক সময়। কিন্তু আমাদের ডেফিনেশনে আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি কি, যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তু যদি কিছুটুকু সরণ হয় তবে বল এবং বলের দিকে প্রয়োগ বিন্দুর উপাংশের গুণফলকে কাজ করে। আচ্ছা, এবার এটা যদি সরণটা যদি দেখো কৌণিক সরণ হয়, কৌণিক সরণ হলে ধরো এবার এইটাকে আমরা ধরি হলো x, আর এখানে s পরিমাণ যদি সরণ হয়, এটাকে যদি a ধরি, এটা b ধরি, এটা c, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কয়েকটি কথা তোমাকে জানতেই হবে, তা হলো সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। বিপরীত বাহুটা কি? অতিভুজ। আর সমকোণী ত্রিভুজে যদি সমকোণ ছাড়া অন্য একটি কোণ দেওয়া থাকে, ওই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। কিন্তু এখানে মান দেওয়া আছে দেখো ভূমি আর হলো অতিভুজের, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? প্রথমে সংজ্ঞা অনুসারে যেহেতু f বল প্রয়োগ করা হয়েছে, বস্তুর x সরণ হয়েছে, তাহলে fx লিখতে পারি, এটা এক নাম্বার সমীকরণ। এরপরে দেখো, এরপরে এখানে দেখো কি আছে, যে তোমার fx, আর নেক্সট হলো আমরা এখান থেকে পাই চিত্রানুসারে, দেখো চিত্রানুসারে কি লিখবো আমরা, যে cos থিটা ইকুয়াল টু BC ভাগ
এসি। কারণ cos থিটা আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর তোমরা মনে রাখতে পারো এটা টেকনিক্যালি যে কল্পনায় ভূত অনেক, ভূত বলতে ভূমি, অনেক বলতে অতিভুজ, কল্পনায় ভূত অনেক। তাহলে এখানে তোমরা লিখে ফেলো cos থিটা ইকুয়াল টু তোমার এস, সরি এখানে লেখো x ভাগ s, বা x ইকুয়াল টু s cos থিটা। তাহলে এখন আমি যদি x এর মানটা এখন এখানে বসাই, বলো তো শর্মি এবার কি হবে? শরীফ, মাহমুদা, জেসমিন, হ্যাঁ তোমরা দেখো তো এখানে কি হবে। আমি যদি এই x এর মানটা এখানে বসিয়ে দিই, ওকে ওকে ধন্যবাদ, তাহলে এখানে হবে w ইকুয়াল টু fs cos থিটা, w ইকুয়াল টু f। তাহলে দেখো আমরা দুটো ইকুয়েশন কিন্তু পেয়ে গেলাম, এই একটা ইকুয়েশন পেয়ে গেছি, এটা একটা ইকুয়েশন, আমরা দুইটা ইকুয়েশন বা এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখো সামারাইজ করি, f ইকুয়াল আমার w ইকুয়াল টু fs, w ইকুয়াল টু fs আর w ইকুয়াল টু fs cos থিটা। তাহলে আমরা কাজ সম্পর্কিত দুটি সূত্র পেয়ে গেলাম। এবার রাকিব, সেলিম, শর্মি, মাহমুদা, শরীফুল, তোরা যারা আছো সবাই কি করবে? সবাই নিজ নিজ খাতায় ইন্ডিভিজুয়ালি তোমরা এই কাজ এর সংজ্ঞাটা লিখে ফেলো, সেই সাথে শক্তি তাও লিখে ফেলো। শক্তিটা কি? কাজ করার সামর্থ্যই হলো শক্তি। তাহলে তোমাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হলো, তোমরা এবার খাতায় লিখবে কি কাজ কি আর শক্তি কি। সময় 1 মিনিট, ওকে 2 মিনিট দিলাম, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ আশা করি তোমাদের শেষ হয়েছে, ধন্যবাদ সবাইকে। এবার দেখো তাহলে আমরা কাজ কত প্রকার সেটা নিয়ে একটু আলোচনা করি। কাজ হলো ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। এটা কি? পজিটিভ, পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক কাজ। দেখো ধনাত্মক আর হচ্ছে কি ঋণাত্মক কাজ। তাহলে এবার দেখো ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ, এইটা কি তোমরা বোঝো? সেলিম, হ্যাঁ সেলিম, ওকে 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 ওকে, তুমি খুব ভালো বলেছো। আসলে এটাই সত্য কথা যে তুমি যদি অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে ছেড়ে দাও, তাহলে এটা হলো কাজের দিকে কাজ, মানে বলের দিকে কাজ হবে, মানে অভিকর্ষ বল দ্বারা ওই বস্তু আকর্ষিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা হলো পজিটিভ, এটা কি পজিটিভ কাজ বা ধনাত্মক কাজ। আর তুমি যদি একটা বস্তুকে ভূমি হতে উপরে নিয়ে যাও, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এখানে যখন বস্তুটা নিয়ে আসবে তখন তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কিন্তু এখানে নিয়ে আসছো, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে তোমাকে এখানে নিয়ে আসতে হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক কাজ। এটা আমার ভূমির উপরে পারপেন্ডিকুলারলি বা লম্ব আকারে থাকলে এরকম, যদি ভূমির উপরে সমান্তরালে থাকে, যদি এরকম হয়, তাহলে দেখো বলের দিকে যদি সরণ হয় কোনো বস্তুর, বলের দিকে যদি কোনো বস্তুর সরণ হয়, তাহলে এইটা হলো হবে ধনাত্মক কাজ। আর কখনো বল প্রয়োগ করলাম আমি এদিকে, কিন্তু বস্তুর সরণ যদি হয় এইদিকে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ কাজ। এটা কি কাজ? নেগেটিভ কাজ বা ঋণাত্মক কাজ। ওকে, কাজ নিয়ে আমাদের কথা মোটামুটি হয়ে গেল। এবার দেখো আমরা শক্তির প্রকারভেদ নিয়ে আসলে পৃথিবীতে অনেক ধরনের শক্তি রয়েছে, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, সৌরশক্তি, নিউক্লিয়ার শক্তি, এরকম অসংখ্য তাড়িৎচুম্বক শক্তি, অসংখ্য শক্তি রয়েছে। কিন্তু আমরা সচরাচর জেনারেলি যেটা ব্যবহার করে থাকি সেটা হলো কি
যান্ত্রিক শক্তি প্রতিনিয়ত আমাদের অবচেতন মনে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, এই যান্ত্রিক শক্তির ব্যবহার রয়েছে। আর যান্ত্রিক শক্তিটা কি তোমরা কি জানো? হ্যাঁ, মাহমুদা, সেলিম, শরীফ, তোমরা এটা বলতে পারবে? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, এরকম ব্যাপারটা কাছাকাছি বলেছো, ধন্যবাদ। আসলে যান্ত্রিক শক্তি হলো কোন বস্তুতে তোমার গতিশক্তি এবং স্থিতিশক্তির যে সমন্বয়, এটাই হলো যান্ত্রিক শক্তি। অর্থাৎ কোন বস্তুতে গতিশক্তি ও স্থিতিশক্তি বা বিভব শক্তির সম্মিলিত রূপকেই যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি বলা হয়। তাহলে এবার দেখো, আমরা সেই বিভব শক্তি বা গতিশক্তি নিয়ে একটু কথা বলবো। বিভব শক্তি, সবাই খাতায় লিখে গেল, বিভব শক্তি, হেড দাও, বিভব শক্তি। তাহলে বিভব শক্তি এটা ইংলিশ কি? ইংলিশ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। একে সংক্ষেপে ইপি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, একটা বস্তু ভূমিতে রয়েছে, এই বস্তুকে তুমি যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে এখানে নিয়ে আসো, এই বস্তুতে এখন কি হবে জানো? এই বস্তুতে সমস্ত শক্তি হবে বিভব শক্তি, কারণ এটা সর্বোচ্চ উচ্চতা, আর সর্বোচ্চ উচ্চতায় বস্তুর সমস্ত শক্তি হলো বিভব শক্তি, তাই না? ওকে, হ্যাঁ সরি, তাহলে কি বললাম? একটা বস্তুকে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেলে ওই জায়গায় বস্তুটার যে শক্তি হয়, মানে যে শক্তি থাকে বস্তুর মধ্যে, ওই শক্তিকে কি বলে? ও ওকে ওকে, হ্যাঁ ঠিকই বলেছো তুমি। মনোযোগ লেভেলটা ভালো তোমার, ভালো কনসেন্ট্রেটেড আছে ক্লাসে। আচ্ছা দেখো, তাহলে এটা হলো সমস্ত শক্তি বিভব শক্তি। কিভাবে? মনে করো এম ভর একটা বস্তু তুমি এখানে নিয়ে গিয়েছো, এই উচ্চতা ক্রস করে, এই উচ্চতা অতিক্রম করে তুমি এখানে গেছো, তাহলে এইচ মিটার। তাহলে এটা এখানে কি হবে? এখানে কাজ যেটা হচ্ছে, যেহেতু বস্তু সরণ হচ্ছে, এখান থেকে এখানে চলে গেল, তাহলে নিশ্চয়ই বস্তু এখানে সরণ হয়েছে, সরণ হয় যেখানে কাজ হয় সেখানে। তাহলে এই ক্ষেত্রে লিখবা এইভাবে, কৃত কাজ ইকুয়াল টু বিভব শক্তি। এক্ষেত্রে এইভাবে লিখবে, এক্ষেত্রে বিভব শক্তি ইকুয়াল টু কৃত কাজ। তাহলে আমরা কাজ তো ডব্লিউ দ্বারা নোটেট করব, আর একে ডিনোট করব কি দিয়ে? ইপি দ্বারা। কাজ বলতে এখানে দেখো আছে, বল একটা লাগবেই সরণ হওয়ার জন্য, আর উচ্চতা লাগবে, যেহেতু এখানে পারপেন্ডিকুলারলি ভূমির সাথে বা লম্বা আকারে রয়েছে, সেক্ষেত্রে এস ব্যবহার করতে তুমি পারো না। তাহলে এখানে ইপি, আর এফ এর পরিবর্তে তোমার এমজি বা বলতে হবে। তাহলে ইপি ইকুয়াল টু কি হলো? ইপি ইকুয়াল টু এমজিএইচ, পোটেনশিয়াল এনার্জি। আর দেখো, এটা যেহেতু তোমার শক্তি, শক্তির একক জুল, তাহলে শক্তির একক কি? জুল। আবার কাজের এককটা দেখো, কাজ ছিল এফএস, এর একক যদি আমরা সরাসরি লিখি তাহলে নিউটন মিটার হয়, আবার নিউটন মিটারকে সংক্ষেপে জুল বলা হয়। আবার এর কাজের এককটা তাহলে আমরা একটা পেলাম, দুইটা পেলাম। আবার দেখো এর একক আরো লেখা যায়, আমরা ডব্লিউ ইকুয়াল টু এফএস এর পরিবর্তে এমএএস ও লিখতে পারি। এক্ষেত্রে দেখো এম মানে কেজি, এ মানে এমএস ইনভার্স 2, আর এস মানে হলো তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে তোমার কি আছে? এখানে মিটার আছে, তাহলে কেজি বর্গ মিটার, আর এখানে পার সেকেন্ড স্কয়ার, অথবা কেজি বর্গ মিটার এস ইনভার্স 2, এস ইনভার্স 2। এই হলো কাজের তিনটি একক। আর কাজের একক আমরা মূলত যেটা এসআই একক, সেটা আমরা বলি হচ্ছে জুল। সেটা কি বলি? জুল। কাজের একক যা, শক্তির একক তা, কারণ শক্তি আর কাজ একই জিনিস বলা যায়, যেহেতু স্মরণ না হলে কাজ হবে না, আর স্মরণ হলে সেখানে শক্তি হয়ে যায়। সেটা হতে পারে গতিশক্তি, হতে পারে বিভব শক্তি। ওকে, এবার আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা শেষ। এবার আমরা আলোচনা করতে চাই গতি শক্তি নিয়ে। গতি শক্তি কি? গতি শক্তি হলো কাইনেটিক এনার্জি, কাইনেটিক
কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি একে প্রকাশ করা হয় ই কে। বর্তমান বইয়ের টি দ্বারা, বড় হাতে টি দ্বারা প্রকাশ করছে, আর এটা হলো গতিশক্তি ই কে, আর ভি দ্বারা প্রকাশ করছে হলো তোমার বিভব শক্তি, ইপি বলছি। এখানে কোনো সমস্যা নেই, নোটেশন নিয়ে কোনো চিন্তা নেই। নোটেশন তুমি ই কে ইপি ব্যবহার করলে কোনো সমস্যা নেই। দেখো, তাহলে আমরা কাইনেটিক এনার্জিটা কি বা গতিশক্তি কি? গতিশক্তি হলো, গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতির কারণে, কোনো গতিশীল বস্তু, কি বললাম, কোনো গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকেই বলে কি? তাকেই বলে গতিশক্তি। তাহলে গতিশক্তি এই কনসেপ্টটা আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি? দেখো, এখানে একটা এম ভরের বস্তু নাও। এম ভরের বস্তু নেওয়ার পরে সেখানে আমরা এফ বল যদি প্রয়োগ করি, কি বল? এফ বল। এফ বল প্রয়োগ করলে সেক্ষেত্রে এম ভর একটা বস্তু, তুমি এফ বল প্রয়োগ করছো, এটা এস সরণ হয়েছে, মনে করো যে এস সুষম ত্বরণে চলছে, চলে একটা সময় সে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে, ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। ভি হচ্ছে শেষ বেগ বা আলটিমেট ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি বা লাস্ট ভেলোসিটি। আর এখানে স্থির অবস্থায় ছিল, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ যেটা বা আদি বেগ যেটা, সেটা শূন্য ছিল। তাহলে এখন আমরা এখানে বলতে পারি কৃত কাজ ইকুয়াল টু কি? গতিশক্তি। কৃত কাজ যেহেতু বেগ প্রাপ্ত হয়েছে, গতিশক্তি হয়েছে এখানে। তাহলে গতি শক্তি, তাহলে এখানে দেখো ই কে ইকুয়াল টু, সরি অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু ই কে। এখন দেখো এখানে যেটা করা যায়, ডব্লিউ ইকুয়াল টু এম এ এস আমরা জানি, এম এ এস, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ ইকুয়াল টু এম এস। এটাকে তোমরা একটু সাজিয়ে নাও, ই কে ইকুয়াল টু এম এ এস লিখে রাখো, ই কে ইকুয়াল টু এম এ এস। এখন ব্যাপারটা হলো, এখানে আমরা আসি, দেখো আমরা ই কে ইকুয়াল টু এম এ এস দেখছি, আবার আমরা জানি কি? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। এখন যেহেতু শুরুতে বেগটা ছিল শূন্য, তাহলে একটা শূন্য লিখে ফেলো, এখানে 2as লিখো, বা আচ্ছা, বা ভি ভি স্কয়ার ইকুয়াল টু টুয়াইস as বা as ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2। তাহলে as এর মান আমরা যদি এক নাম্বার সমীকরণে বসাই দিই, দেখো এই as এর মানটা যদি এক নাম্বার সমীকরণে বসাই, তাহলে দেখো কি পাবো? m ইনটু ভি স্কয়ার বাই 2 বা m ভি স্কয়ার, m ভি স্কয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? e কে ইকুয়াল টু হাফ m স্কয়ার। সরি, ভুল বলো তো। তাহলে আমরা গতিশক্তি কি জানি? গতিশক্তি কি? জি স্যার বলছি স্যার, গতিশক্তি হলো কোন গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকেই গতিশক্তি বলে। শর্মি, মাহমুদা, জাসমিন, শরীফ যা বলেছে এটা কি ঠিক বলেছে? জি স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এবার দেখো, গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি ভরবেগ সম্পর্কে কিছু বলতে পারবে? ও সেলিম হাত তুলেছে, বলো সেলিম, বলো। জি স্যার বলবো, অবশ্যই বলবে স্যার। ভরবেগ হলো ভরবেগের গুণফল। ওকে, এক্স্যাক্টলি ফাইন, পারফেক্টলি ফাইন, খুব সুন্দরভাবে তুমি অ্যান্সার করেছো। তুমি সবসময় ভালো অ্যান্সার করে থাকো, তোমাকে ধন্যবাদ। বসো। এবার দেখো, তাহলে আমরা ভরবেগ ভরবেগ ও গতিশক্তির একটা যে রিলেশন বা সম্পর্ক, সেটা নিয়ে একটু আলোকপাত করতে চাই। ভরবেগ হচ্ছে তোমার, আমরা পি দ্বারা, যদিও মোমেন্টাম ইংলিশ হচ্ছে মোমেন্টাম, কিন্তু আমরা পি দ্বারা প্রকাশ করি, এই নোটেশনটা পি। আর গতিশক্তি হলো ই কে। এদের মধ্যে একটা রিলেশন বুঝবো, এদের ভিতরে একটা রিলেশন বুঝতে হলে দেখো, আমরা জানি, লিখবা কি? আমরা জানি বা উইনো, উইনো না লিখলে চলবে, যেহেতু বাংলা। আমরা জানি লিখে, আমরা লিখবো কি? আমরা জানি বা আমরা জানি, কথাটা লিখে ফেলবে। কি জানো তোমরা? তোমরা অনেক কিছু এখন জানো শক্তির কাজ সম্পর্কে। ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। দেখো এখানে আমরা ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার,
আমরা ই কে করে লিখবো। এখন এই ডান পাশে দেখো, ডান পাশে আমরা হর ও লবকে যদি m দ্বারা গুণ করি, কি দ্বারা? সিম্পলি দেখো m দ্বারা গুণ করব, হাফ m v স্কয়ার ইনটু m বাই m। ব্যাপারটা হলো তুমি যা দ্বারা গুণ করবে তা দ্বারা ভাগ করবে, তাহলে কি হবে? ওই রাশির কোনো পরিবর্তন হবে না। কিন্তু তুমি টেকনিক্যালি অন্য একটা টার্ম, অন্য একটা রাশিকে তুমি ডিডাকশন করতে পারবে। অন্য একটা টার্ম বা রাশিকে ডিডাকশন করার জন্য আমরা টেকনিক অবলম্বন করে থাকি, কিন্তু তুমি রাশিকে চেঞ্জ করতে পারো না। এখানে জাস্ট যেমন ইংরেজিতে তোমরা ট্রান্সফরমেশন করো, অর্থ কিন্তু ঠিক থাকে, কিন্তু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে যায়। তো এখানেও তাই, দেখো সিম্পল বিষয় যে ই কে ইকুয়াল টু, আমরা এবার m গুণ করে দিই লবের সাথে, m স্কয়ার v স্কয়ার বাই টয়েস m। তাহলে এখানে দেখো ই কে ইকুয়াল টু mv উপর স্কয়ার আছে টয়েস m। আর আমরা জানি কি? আমরা জানি দেখো p ইকুয়াল টু mv, অর্থাৎ ভরবেগ ইকুয়াল টু ভর গুণন বেগ। একে p দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দেখো p স্কয়ার বাই টয়েস m। তোমরা বুঝতে পেরেছো রিলেশনটা? রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম, and this is the final shape of this equation. এটা এর হচ্ছে দেখো ফাইনাল রূপটা, শেষের রূপটা হলো এমন। সবাই বুঝতে পেরেছো? ও রাকিব কি প্রশ্ন করতে চাচ্ছ? হ্যাঁ দাঁড়াও। ওকে ওকে, তুমি কোনটা বুঝতে পারো নাই? ও এইটা যে কেন বললাম, এটাই বললাম না, টেকনিক্যালি তোমাকে একটা টার্ম থেকে অন্য টার্ম যেতে হলে যা দ্বারা গুণ করবে তা দ্বারাই ভাগ করবে। বুঝেছো এবার? ওকে ধন্যবাদ। হ্যাঁ তুমি বুঝো, এর আগেও দেখেছি। ধন্যবাদ। এবার তাহলে তোমরা জোড়ায় জোড়ায় সবাই বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, সেলিম, সুরমি, শরীফুল, মাহমুদা, জেসমিন, রাকিবুল, সবাই জোড়ায় জোড়ায় বসে পড়ো। তোমরা এবার কি করবে? তোমাদের কাজ হলো, আমি যে ইকুয়েশনগুলো লিখেছি এই ইকুয়েশনগুলো তোমরা খাতায় লিখে আমাকে দেখাও। সময় 5 মিনিট। ওকে, আশা করি তোমরা শেষ করে ফেলেছো। সবাইকে ধন্যবাদ। এবার এই যে আমরা এতগুলো ইকুয়েশন শিখলাম, এই ইকুয়েশনগুলোর আমরা প্রয়োগ কোথায়? আর তুমি একটা জিনিস শিখলে তার যদি প্রয়োগই না থাকে, যে আমি কোথায় ইমপ্লিমেন্ট করব, আমার অ্যাপ্লিকেশন ফিল্ডটা কোথায়, যে স্যার যা পড়ালেন এটা আসলে জীবনে কী কাজে লাগবে, কোথায় কি করব, তাহলে এটাই যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমাদের পড়ার তো কোনো ভ্যালু থাকবে না। থাকবে না? থাকবে না। তাহলে এবার আমরা গাণিতিক যে রূপটা, এটা নিয়ে কাজ করি যে কিভাবে সমস্যার সমাধান করতে হয়। ধরো এরকম একটা ম্যাথ দেওয়া আছে যে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে 30 মিটার উচ্চতায় তুলতে কৃত কাজ বা বিভব শক্তি কত? বিভব শক্তি, দেখো একটু আগে আমরা বিভব শক্তির ইকুয়েশন শিখেছিলাম EP ইকুয়াল টু mgh, কিন্তু তোমরা একটু খেয়াল করলে দেখবে আমি কিন্তু কৃত কাজ ইকুয়াল টু লিখেছিলাম, এক্ষেত্রে কৃত কাজ ইকুয়াল টু EP ইকুয়াল টু W লিখেছিলাম। অর্থাৎ এখানে কাজ আর বিভব শক্তি একই জিনিস। তাহলে এখানে কৃত কাজও পরীক্ষা চাইতে পারে, এখানে বিভব শক্তিও চাইতে পারে। ফ্যাক্টটা তোমার বুঝতে হবে যে বস্তু কোথায় ছিল, কোথায় তুললো। ছিল নিচে, তুলছে উপরে। কত মিটার উপরে? 30 মিটার উপরে। বস্তুটার ভর কত? 5 কেজি। কয় কেজি? 5 কেজি। তাহলে বোঝাই যাচ্ছে যে উপরে তুলেছে, অর্থাৎ সমস্ত শক্তি কি হয়েছে? বিভব শক্তি বা কৃত কাজ।
তাহলে আমরা ইপি ইকুয়াল টু লিখে ফেলি। দেখো এম এর মান হচ্ছে 5 আর জির মান 9.8 আর এটা হচ্ছে এইচ এর মান 30। তবে তোমরা অবশ্যই ডেটা লিখবে বা উপাত্তগুলো তথ্যগুলো লিখবে। এখানে এম হচ্ছে এম মানে বাংলায় লিখবে তোমরা এরকম করে ভর এম ইকুয়াল টু 5 কেজি, জি অভিকর্ষ ত্বরণ অভিকর্ষজ ত্বরণ ইকুয়াল জি ইকুয়াল টু 9.8 একক কি রাখি ওকে এমএস ইনভার্স 2। আর দেখো উচ্চতা আছে, উচ্চতা হলো h ইকুয়াল টু 9.8 এমএস ইনভার্স সরি উচ্চতা দেওয়া আছে 30 মিটার 30 মিটার। তাহলে ইপি ইকুয়াল টু হোয়াট? ইপি ইকুয়াল টু হোয়াট পারবে না? ই মানে বিভব শক্তি। তাহলে এটা আমাদের মানটা আমরা এবার কি করব? ক্যালকুলেশন করে ফেলব। দেখো ক্যালকুলেটর, হ্যাঁ সবার হাতে ক্যালকুলেটর রাখো। দেখো এখানে আছে 5 ইনটু 9.8 ইনটু 30 অর্থাৎ 1470। ও আচ্ছা তোমাদের এসেছে 1470, থ্যাংক ইউ। 1470 জুল হবে। কি হবে? জুল। বলো তো একে কিলো জুলে নিতে কি করতে হবে সেলিম? জি স্যার, কিলো জুলে নিতে হলে একে 1000 দিয়ে ভাগ দিতে হবে স্যার। তখন কত হবে? তখন হবে 1.470 কিলো জুল। ফাইন, পারফেক্টলি ফাইন, খুব সুন্দর বলেছো, ধন্যবাদ। এবার এটা গেল। এবার দেখো আমরা গতিশক্তির প্রয়োগটা দেখি, যে গতিশক্তির প্রয়োগ আমরা বিভব শক্তির প্রয়োগটা দেখলাম। এবার গতিশক্তির প্রয়োগটা আমরা একটু দেখি। এরকম একটা মনে করো অঙ্ক দেওয়া আছে যে 5 কেজি ভরই রাখলাম। 5 কেজি ভরের একটি বস্তু, একটি স্থির বস্তু রাখবো, একটি স্থির বস্তু, স্থির বস্তু স্থির বস্তু 5 সেকেন্ড পর 5 সেকেন্ড চলার পর 5 সেকেন্ড চলার পর 20 ms ইনভার্সাল বেগ প্রাপ্ত হয়। বেগ প্রাপ্ত হয়। বস্তুটির গতিশক্তি কত? বস্তুটির গতিশক্তি ইকুয়াল টু কত? আমরা জানি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে দেখো এখানে হাফ ইনটু এম হল 5 কেজি, ভি এর মান 20 ms ইনভার্স 2। তাহলে এটা শেষ বেগ, এটা ভর। তাহলে দেখো লিখে ফেলি, ভর 5 কেজি, গতিশক্তি ইকুয়াল টু হোয়াট? ভি ইকুয়াল টু দিয়েছে এখানে 20 ms ইনভার্স 1। তাহলে আমরা লিখতে পারি, দেখো 20 এর উপর স্কয়ার মানে 400, 400 গুণন 5, 2000, 2000 ভাগ 2, তাহলে এখানে হবে 1000। আমরা তারপর ক্যালকুলেটর করে দেখি। দেখো 20 এর উপর স্কয়ার মানে 400 গুণ 5, 2000 ভাগ 2 সমান 1000 জুল। 1000 জুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাহমুদা, হ্যাঁ কি সমস্যা? ও হ্যাঁ 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 1000 জুল দিয়ে হতো, তুমি 1 কিলো জুল লিখতে পারো। 1 কিলো জুল, 1 কিলো জুল লিখতে পারো অবশ্যই, অবভিয়াসলি। হ্যাঁ খুবই সুন্দর বলেছো। এরপর দেখো এবার তাহলে তোমাদের প্রত্যেকে তাহলে কি করো? তোমরা দলীয়ভাবে, হ্যাঁ দলে বিভক্ত হয়ে যাবে। তোমরা দলীয়ভাবে এটা করবে। আমি একটা প্রশ্ন দিব, সেটার সলিউশন করবে। সেটার সলিউশন হলো এভাবে করবে। দেখো একটা চিত্র, এইটা বস্তু, এটা হলো এ বিন্দু, এটা বি বিন্দু। বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। কয় কেজি? 10 কেজি। আর এখানে উচ্চতাটা আছে দেখো 60 মিটার। কয় মিটার? 60 মিটার। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো বি বিন্দুতে সর্বোচ্চ বেগ কত? দেখো আমার প্রশ্ন নম্বর 1, বি বিন্দুতে
বেগ কত, বি বিন্দুতে বেগ কত। আর 2 নম্বর কোশ্চেন হলো এ বিন্দুতে বিভব শক্তি কত। ওকে, পারফেক্টলি ফাইন। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের সময় 5 মিনিট। ওকে, সবাইকে ধন্যবাদ সুন্দর করে অঙ্কটা করার জন্য, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, এখানে বেগটা সর্বোচ্চ তোমরা কোন সূত্র দিয়ে বের করছো, v = √2gh। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। আর এটা করছো কি, যে ep = mgh। ওকে, সবারই সুন্দর হয়েছে, ধন্যবাদ। এবার তাহলে দেখো, এবার বাড়ি থেকে তোমরা এই সমস্যার সমাধান করে নিয়ে আসবে। আমি একটা উদ্দীপক দিয়ে দিচ্ছি যে 5 কেজি ভরের একটি বস্তুকে 60 মিটার উঁচু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। প্রশ্ন হলো, কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে। আর এই মহামারীর সময়ে তোমরা সব সময় ঘরে থাকবে, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। তোমাদের প্রয়োজনের ওইভাবে থাকারও কথা না। তবে কখনো বাজার ঘাটে যদি তোমার আব্বু যেতে বলে যাবা, তবে অবশ্যই অতি সতর্কতার সাথে মাস্ক পরিধান করে বাজারে যাবে। ওকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো অতিমারির সময়ে। এই বলে আজ আমাদের ক্লাস এখানেই শেষ করছি এবং সকলের কাছ থেকে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই তোমরা ভালো।